আদালতের নির্দেশে কেটে গেল ঢাকা উত্তর সিটি নির্বাচনের বাধা। মার্চে উপজেলা নির্বাচনের সাথে ডিএনসিসির ভোট গ্রহণের ইঙ্গিত সিইসির। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতা দায়ে ফখরুলের পদত্যাগ করা উচিত মন্তব্য কাদেরের। যে মহাসচিব জাতীয় নির্বাচনে 10টিরও কম আসন পায়, এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত। সরকারের পতন ঘটাতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির মহাসচিবের। গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করেছে, তাদেরকে পরাজিত করতে হলে বৃহত্তর ঐক্য প্রয়োজন। জুলহাজ তনয় হত্যার প্রধান আসামি ফখরুল 3 দিনের রিমান্ডে। পুলিশ বলছে গ্রেফতারকৃত ফখরুল আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সদস্য। এবং শেষ পর্যন্ত আটকে গেল ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়ার পর 230 ভোটের ব্যবধানে নাকচ থেরেসা মের আনা ব্রেক্সিট চুক্তি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া রেজওয়ানা এবং আমি ফাহমিদা সালাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির উপনির্বাচনে আইনগত কোনো বাধা নেই। উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী গেল বছরের 9 জানুয়ারি এ পদে উপনির্বাচন এবং ডিএনসিসি ও ডিএসসিসিতে যুক্ত নতুন 36টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয় কমিশন। 26 ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল, কিন্তু আলাদা রিট মামলায় আদালতে গেল বছরের 17 জানুয়ারি তফসিলের কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে স্থগিত আদেশের মেয়াদ বাড়ে আরও 6 মাস। আদালত কর্তৃক মামলাটা শুনানির জন্য ডাকা হলে পিটিশনারদের পক্ষের বিজ্ঞ আইনজীবীদের অনুপস্থিতি হেতু মামলাটা হাইকোর্ট বিভাগ খারিজ করে দিয়েছেন এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত যে স্থগিতাদেশ ছিল নির্বাচনের উপরে সেটাও বাতিল করে দিয়েছেন। এর ফলে যেটা দাঁড়ালো সেটা হলো নির্বাচনের বিরুদ্ধে আর কোনো আইনি বাধা থাকলো না। এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমন ইঙ্গিত দেন তিনি। সিইসি বলেন এই নিয়ে শীঘ্রই কমিশন বৈঠকে বসবেন, নির্বাচনটি দ্রুতই করতে চান তারা। সিইসি বলেন মার্চে শুরু হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের মাঝে ডিএনসিসির নির্বাচন করা হবে, এই জন্য শীঘ্রই পুনর্তফসিল ঘোষণা করা হবে বলেও জানান কমিশন প্রধান। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল দিয়ে মার্চের প্রথম থেকে 5 ধাপে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকা এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করতে গেলে এ আহ্বান জানান তিনি। এ সময় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান রেজা নাফার। বৈঠকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ও ইরানের রাষ্ট্রদূত। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের সভায় তিনি বলেন, জন রায় প্রত্যাখ্যান করায় তারই ক্ষমা চাওয়া উচিত। এদিকে নির্বাচনের ফল নিয়ে টিআইবি প্রতিবেদনকে রহস্যময় বলে উল্লেখ করেন কাদের। বিস্তারিত থাকছে ইহতারামুল হকের রিপোর্টে। সোহরাওয়ার্দী উদ্যানে 19 জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের বর্ধিত সভায় অংশ নেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন। যে মহাসচিব 10 মিনিটের একটা আন্দোলন দাঁড় করাতে পারেন,
আরো আগে পদত্যাগ করা উচিত। এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত। টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের অভিযোগ করেন সংস্থাটি নির্বাচন নিয়ে অলীক গল্প সাজাচ্ছে। এতদিন পরে এই অলীক অবিশ্বাস্য রূপকথার কাহিনী কেন সাজাচ্ছেন আমরা তা জানি। এদিকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফর্ম বিতরণের দ্বিতীয় দিনেও ভিড় ছিল ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। মনোনয়ন ফর্ম সংগ্রহের পাশাপাশি জমাও দেন অনেক প্রার্থী। যাদের তৃণমূল পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদেরকেই জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেবে। উনি মূল্যায়ন করলে দিলে কাজ আরো সজোরে আমি করতে পারবো সারা বাংলাদেশে। উন্নয়নের মহাসড়কে নেত্রীর সাথে কাফেলা হতে এবং শ্রমজীবী মানুষের পাশে থেকে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি মনোনয়ন চাচ্ছি। সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও আওয়ামী লীগের মনোনয়ন নেন। জেলা কোটার সমন্বয় এবং তৃণমূলের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান আগ্রহীরা। 100% আশাবাদী যে আমাকে হয়তো বিবেচনা করা হবে, তারপরেও যদি না হই তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। উন্নয়নের স্বার্থে তৃণমূল নেতাদেরকে গুরুত্ব দিতে হবে। তৃণমূল আমাকে চাচ্ছে, আমি তৃণমূল থেকে চাই আমাকে যেন নমিনেশন দেওয়া হয়। মনোনয়ন চূড়ান্তে প্রার্থীদের সততা, সংগঠনের প্রতি আনুগত্য ও অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দেবে আওয়ামী লীগ। এহতেরামুল হক, RTV, ঢাকা। সংবিধানে বিরোধী দলের ভূমিকা অনুযায়ী জাতীয় পার্টি সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। সকালে জাতীয় পার্টি বনানী কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে কথা জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। গণমানুষের কথা বলতে ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান রাঙা। সংবিধানে বিরোধী দলের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকবে এবং তির্যক ভাষায় দেশের মানুষের কথা, বিভিন্ন সমস্যার কথা, যানজটের কথা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে যে সারা বাংলাদেশে প্রতিদিন যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা সংসদে আমাদের সংসদ সদস্যদের মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরব। সরকার পতনে জাতীয় ঐক্যকে আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনীতিতে হতাশার কোনো স্থান নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ বিদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। প্রয়াত নেতা ফজলে রাব্বির স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টির কাজী জাফর অংশ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সমালোচনা করে বলেন, এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। সংবিধানে একটি একটি করে পরিবর্তন এনে একদলীয় শাসন ব্যবস্থা প্রণয়ন করছে বলে অভিযোগ করেন তিনি। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার ক্ষমতায় যাওয়ার জন্য। ওই ক্ষমতায় যাওয়ার বিষয়টাই হচ্ছে একটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা, এবং সেটা তারা সাফল্যের সঙ্গে করেছে। বলেন, সরকারের বর্তমান অবস্থার পরিবর্তন কোনো রাজনৈতিক দলের একার পক্ষে সম্ভব নয়। তাই হতাশ না হয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। কেউ যদি মনে করে থাকেন যে এককভাবে কেউ এই ভয়াবহ দানবের সঙ্গে সংগ্রাম করে গণতান্ত্রিক বিজয় লাভ করবেন, তাহলে তিনি সঠিক সত্যটা উপলব্ধি করতে পারছেন। তাদেরকে পরাজিত করতে হলে এবং আমরা মনে করি আরো বৃহত্তর ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগ টিকে থাকতে ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিতে চায় বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই মুখপাত্র। আওয়ামী লীগ খুব পরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার প্রধান আসামি ফখরুলকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে মঙ্গলবার রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট টঙ্গী থেকে তাকে গ্রেফতার করে। ফখরুল আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সদস্য বলে জানায় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানে লেক সার্কাস রোডের বাসায় ঢুকে USAID কর্মকর্তা এবং সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে উগ্রবাদীরা।
পরে তাদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি ফখরুলকে আটক করে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। ওই দিন মোট 7 জন উপস্থিত ছিল, যাদের ভিতরে 5 জন ছিল কিলার গ্রুপের সদস্য এবং 2 জন ছিল ইন্টেল গ্রুপের সদস্য। যেহেতু জুলহাস মান্নান এবং মাহবুব তনয়, তাদের ভাষায় রংধনু নামে একটা মানে সমকামিতাকে এই প্রমোট করার জন্য যে আন্দোলন, এক ধরনের আন্দোলনই করছিল, সেই কারণেই তারা এই তাদেরকে টার্গেট করা হয়। কখনো ফখরুল, কখনো সাদিক সহ বিভিন্ন সময়ে নাম পরিবর্তন করে এ আসামি জঙ্গিবাদ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানায় গোয়েন্দারা। সাদিক একসময় শিবিরেরও সাথী ছিল। আমরা বেশ কিছু ছবি পেয়েছিলাম, ওই সময় নাম পেয়েছিলাম, যাদের কে ধরিয়ে দেওয়ার জন্য আমরা পুরস্কারও ঘোষণা করেছি। তথাপি তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও সুনির্দিষ্ট তথ্য পাবো এবং সেই সাথে আর কোন কোন ঘটনায় সে জড়িত ছিল সেটিও আমরা জানতে পারবো। এর আগে এ মামলায় অপর আসামি শরীফুল ইসলাম কেরামত ও রশিদুন্নবী ভুইয়া টিপুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোহেল রানা, RTV, ঢাকা। কোনো রাজনৈতিক প্রভাবের কাছে নত না হয়ে জলাধার উদ্ধারে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, বর্ষার আগে বড় শহরগুলোর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জুলহাস কবিরের রিপোর্টে থাকতে বিস্তারিত। বছর গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীর জলবদ্ধতা। গত বর্ষায় জলবদ্ধতার কারণে নগরবাসীর ভোগান্তি ওঠে চরমে। দখলের কারণে মহানগরের 26টি খালের মধ্যে অর্ধেকের বেশি খালের অস্তিত্ব বিলীন হয়েছে। যে 26টি টিকে আছে তাও নজরদারির অভাবে বিলীন হতে চলেছে। একই অবস্থা বন্দর নগরী চট্টগ্রামের। এ মহানগরবাসীর মূল সমস্যা জলবদ্ধতা। দেশের অন্য মহানগরের চিত্রও প্রায় একই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বললেন, বর্ষার আগেই জলাশয়গুলো দখলদার মুক্ত করতে অভিযান শুরু হবে। জলাবদ্ধতা সহ বেশ কিছু আপনার বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। 27 তারিখে আমরা সিটি কর্পোরেশন দক্ষিণকে নিয়ে বসবো। বক্স কালভার্ট তো বানাই ফেলছে, আর এখন খাল টাল যেগুলো সিঙ্গাপুরে যান, ব্যাংককে যান, আপনি দেখবেন যে ওদের খালগুলা, ওই কালভার্টগুলা ওই যে ওপেন। তো এই সমস্ত অবস্টাকলগুলোকে ওভারকাম করে আমরা করার জন্য আমরা সিটি কর্পোরেশনের সাথে বসবো। রাজনৈতিক প্রভাবশালী দখলদারদের ভয়ে ভীত নন বলেও জানান তিনি। আমরা দলীয় পরিচয় দেখব না। আমরা যদি কোনো উচ্ছেদ অভিযান যদি করা হয় এবং যিনি দখল করেন তিনি কোন দলের লোক আর উনি কে, এই আইডেন্টিফিকেশনটাকে আমরা খুঁজতে যাব না। অবশ্যই আমরা কালারলেসভাবে এটা কাজ করবেন, আপনাকে এই ওয়াদা দেওয়া যাবে। দুর্নীতিমুক্ত জনবান্ধব একটি প্রতিষ্ঠান হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাজুল ইসলাম। আমরা একেবারে তৃণমূলে চলে যাব, যাইয়া ওখানে দেখবো যে কোথায় কি কি আছে, আর সেদিন কিন্তু চেহারাটা আবার ভিন্ন হয়ে যেতে পারে। জুলহাস কবির, RTV, ঢাকা। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। সকালে রাজধানীর সেগুনবাগিচায় গৃহায়ন ভবনে আলোচনা এ হুঁশিয়ারি দেন তিনি। এই সময় কর্মকর্তাদের দলাদলি থেকে বের হয়ে সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান গণপূর্ত মন্ত্রী। ঠুনকো অজুহাতে নিজ দায়িত্ব অন্যের কাঁধে না চাপানোরও পরামর্শ দেন তিনি। জায়গা জমি দখল করে রাখা, আমি তো খোলামেলা বলতে পারি অনেক প্রভাবশালী ব্যক্তির এর সঙ্গে জড়িত। বৃত্তে প্রভাব, ক্ষমতায় প্রভাব, রাজনীতিতে প্রভাব। বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের লোকরা একটু ক্ষমতার অপব্যবহার করার একটা প্রবণতায় থাকেন। অন্যায় আবেদন, আবদার, অনুরোধ যে করবেন, হুএভার মেবি, উই আর রেডি টু ফেস হিম। অসহযোগিতা যদি অতীত হয়ে থাকে আর সেটা আমার সামনে তথ্য প্রমাণ সহ আসে, নিশ্চিত থাকেন আমি যে কদিন এই মন্ত্রণালয়ে আছি সকল প্রকার সহযোগিতা আপনাদের জন্য থাকবে। গেটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন আগামী 24শে জানুয়ারি ঠিক করেছেন আদালত। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজার এই দিন ঠিক করেন। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়নি বলে জানান আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এর আগে গেল 10 জানুয়ারি খালেদা জিয়াকে আদালতে হাজির করার পরোয়ানা জারি করে আদালত।
ট্রাফিক শৃঙ্খলা পক্ষের দ্বিতীয় দিনেও রাজধানীতে যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছেন যাত্রীরা। সঙ্গে চলছে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানো নামানো। এসব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসির স্বেচ্ছাসেবকরা। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের দ্বিতীয় দিনে এসব চিত্র তুলে ধরছেন নাজিফ ফরাইসি। রাজধানীর শাহবাগে এই স্বেচ্ছাসেবকের ট্রাফিক আইন মেনে চলার আহ্বানে সাড়া নেই কারোর। শুধু শাহবাগ নয়, এমন চিত্র কারওয়ানবাজার, ফার্মগেট সহ রাজধানীর প্রায় সব এলাকায়। পুলিশ কিংবা স্বেচ্ছাসেবকরা যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার বন্ধ করার চেষ্টা করলেও অনেকেই তা মানছেন না। সবকিছু চলছে যেন নিজের খেয়াল খুশি মতো। কারণ আমি সুযোগটা নিলাম যে আমি জ্যাম থাকাকালীন অবস্থায় আমি রাস্তা পার হয়ে যাব। রাজধানীর মহাখালীতে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এভাবেই রাস্তা পার হচ্ছেন অনেকে। দুর্ঘটনার শঙ্কার ভয় নেই কারোরই। জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করি, তখন তারা অনেকে আসে রিঅ্যাকশন করতেছে যে কেন আমি কেন এখানে, আমার টাইম নেই, তারা আছে, আমার অফিস আছে। অনেকে এটা বুঝতেছে না যে আমার জীবনের থেকে ওইটা বেশি মূল্যবান, আমার জীবনটা আগে মূল্যবান। সবাই অ্যাক্টিভলি আছে, কিন্তু এই অজ্ঞতায় ট্রাফিক আইন সম্পর্কে মানুষের ধারণা নেই ঠিক মতন। এই অনেকেই বলে যে মানে জেব্রা ক্রসিং গেছে এরা নাকি এরকম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। তবে আগে থেকে আমাদের ট্রাফিক ব্যবস্থা আগে থেকে অনেক ভালো হয়েছে। যাত্রী ওঠানো নামানোর ক্ষেত্রেও চলছে বাস চালকদের স্বেচ্ছাচারিতা। সবাই তো আগে দাঁড়ায়, পরে গিয়ে তো দাঁড়ায়। এই যে আগে তো গাড়ি আসছিল, এটা লগে রাখছি, এটা আগে লগে রাখছি। বাস স্টপ হয়েছে, যদি বাস দাঁড়ায় তাহলে যাত্রীরা ওখান থেকে উঠতে পারবে, সেটা অনেক সুবিধা হবে। রাস্তা পারাবারের একটা নির্দিষ্ট স্থান আছে, সেখানটা যদি আমরা পারাবার হই তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হবে না, আমরা কোনো দুর্ঘটনায় কবলিত হব না, অকালে আমাদের প্রাণ হারাবে না। এখানে কোনো জেব্রা ক্রসিং দেয়ই নাই, তারা এমন সিস্টেম করছে যে মানুষ পার হবে রিস্ক না, পার ওই দিক দিয়ে তো ঘুরে যাওয়াটা পসিবল না। সচেতনতা তৈরির পাশাপাশি আইন ভঙ্গের দায়ে মামলাও করছে পুলিশ। ইন্স্যুরেন্সটা করার জন্য নিয়ে আসা হয় নাকি, যেটা আমাদের ডেট করানো হয়েছিল এটা এখন আমার সাথে নাই, জানো এটা ধরে মনে দেওয়া হলো। আমার পিছনে যে ছিল তার মাথায় হেলমেট ছিল না, এর জন্য আসলে মামলাটা করা হয়েছে। প্রতিটা গাড়ি চেক হচ্ছে, যারা হেলমেট ব্যবহার করতেছে না ওদেরকে আইনে অনুযায়ী মামলা দেওয়া হচ্ছে। প্রতিটা গাড়ি দরজা খোলা আছে কিনা চেক হচ্ছে, যেগুলো গাড়িগুলো দরজা খুলে যাচ্ছে ওইটিও ধরা হচ্ছে, আইন অনুযায়ী তাদের মামলা দেওয়া হচ্ছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের টানা 15 দিনের কার্যক্রম চলবে 30 জানুয়ারি পর্যন্ত। নাজিফ ফরাইসি, RTV, ঢাকা। দেশে জনসংখ্যার অর্ধেক নারী হলেও নিজ আবাসস্থলের বাইরে নারীদের জন্য শৌচাগারের সুবিধা তেমন নেই। আর ছিন্নমূল, পথশিশু ও অতি দরিদ্র মানুষের অবস্থা তো আরও শোচনীয়। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে নারীরা পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। তাই নারী বান্ধব টয়লেট নির্মাণের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগণকে বিনামূল্যে টয়লেট ব্যবহারের সুযোগ দেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। শাহাবুদ্দিন শিহাবের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নিহান নন্দী। কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নারী কর্মীর সংখ্যা। পুরুষের সমান সংখ্যায় এখনো নিজেদের অবস্থান গড়তে না পারলেও খুব বেশি পিছিয়েও নেই। চাকরির পাশাপাশি শিক্ষাসহ অন্যান্য নানা কারণে প্রতিদিন হাজার হাজার নারীকে ঘরের বাইরে আসতে হয়, অথচ এসব নারীর জন্য গণশৌচাগারের তেমন কোনো ব্যবস্থাই নেই। ভ্রাম্যমাণ টয়লেট তো নাই, দেখাই যায় না। আর যেগুলা রাস্তাঘাটে যে টয়লেটগুলি আছে সেখানে সেলফম্যান যে আছে সে পুরুষ, ওখানে যে মানে বসার মতো পরিবেশ নেই। ইউটিআইটা মেয়েদের জন্য বেশি হয়, যে তারা প্রস্রাবটা ধরে রাখে, অনেকক্ষণ ধরে ইনফেকশন হয়। কেবল টয়লেট না থাকায় রাস্তায় পুরুষের পাশাপাশি নারী ট্রাফিক পুলিশ রাখার প্রকল্প ভেস্তে গেছে বলে আক্ষেপ করলেন এই পরিবেশবিদ। আমাদের প্রচুর নারীরা ট্রাফিকে চাকরি পেতেন ট্রাফিক পুলিশে, কিন্তু এই টয়লেট, নারীদের যে টয়লেট ব্যবস্থাটা এইটা পর্যাপ্ত না থাকায় কিন্তু আমাদের এই উদ্যোগটা, সরকারের এক মহান উদ্যোগটা ব্যর্থ হয়েছে। এদিকে রাজধানীতে হাতে গোনা কয়েকটি পাবলিক টয়লেট থাকলেও টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় ছিন্নমূল, ভিক্ষুক, পথশিশু ও প্রতিবন্ধীরা এগুলো ব্যবহার করতে পারেন না। নারী ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বান্ধব টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র। লকার সিস্টেম করেছি, অনেক সময় টয়লেটে ঢোকার সময় দেখা যায় তার হাতে কিছু থাকে,
সেগুলো যাতে লকারে রেখে নারীরা টয়লেটে যেতে পারে। আমাদের হুইল চেয়ারে ঢোকার ব্যবস্থাও রয়েছে। তো মোটামুটিভাবে আমরা একটি আধুনিক মানসম্মত স্বাস্থ্যসম্মত একটি টয়লেটগুলি আমরা করছি। রাজধানীতে গণশৌচাগারের দুরবস্থার আরও চিত্র থাকছে পরের পর্বে। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। আইসিটি খাতে বিদেশি বিনিয়োগকারীদের সেবা নিশ্চিতে ফাস্ট ট্র্যাক সার্ভিস শুরু করেছে সরকার। এর ফলে বিদেশিদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও অন অ্যারাইভাল ভিসা ও বিনিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহে দ্রুত সেবা পাবেন। সকালে রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এবং প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বক্তব্যকে বিএনপির বক্তব্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দীর্ঘ সময় ধরে টিআইবি মিথ্যাচার করে আসছে অভিযোগ করে হাসান মাহমুদ জানান, টিআইবির এই বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নির্বাচন নিয়ে যেই বক্তব্য, গবেষণার কথা বলে যে বক্তব্য বা প্রতিবেদন গতকাল টিআইবি প্রকাশ করেছে, এই প্রতিবেদন আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। ত্রুটিপূর্ণ গবেষণার নামে তারা যে সমস্ত প্রতিবেদন সময়ে সময়ে প্রকাশ করেছে, এতে টিআইবির গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি অনেক নষ্ট হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় সীতাকুণ্ডের ফৌজদার হাটের তেল ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে দুপুর 2টার দিকে আবদুল্লাহর ঘাটা এলাকার এই তেল ডিপিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের প্রবাহ বেশি থাকায় ডিপোর পাশে টাটা কোম্পানির গাড়ির শোরুমে তা ছড়িয়ে পড়ে। তবে বিকেল 4টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ও যশোরে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন 3 জন। সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানার মোড়ে কাভার্ড ভ্যান চাপায় সোমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও স্থানীয় ফৌজদার হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে যশোরে পানিতে পড়ে সাজিম নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেলা 12টায় শহরের খোলাডাঙ্গা হ্যাচারি পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নড়াইল সদরের কারারবিল এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী রুম্মান হোসেন রোমিও নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের কারারবিল এলাকায় একদল সন্ত্রাসী ধরতে অভিযান চালালে সেখানে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে দুপক্ষের গোলাগুলিতে রোমিওর মৃত্যু হয়। অন্যদিকে সাতক্ষীরার তালায় মাইজুদ্দিন আহমেদ টুলু নামে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারে দাবি করেছে পুলিশ। এই সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এদিকে টাঙ্গাইলের দেলুদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত বাদুল মিয়া ওই এলাকার ময়না মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হন আরও 4 জন। পুঁজিবাজারে আসছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা ওয়ালটনের কর্পোরেট অফিসে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওকে সামনে রেখে রোড শো করল ওয়ালটন। খোলামেলা পরিবেশে ওয়ালটনের এই আয়োজনে দেশের শেয়ার বাজার বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীরা অংশ নেন। বিনিয়োগকারীদের কাছে কোম্পানির পরিচিতি, আর্থিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আইপিও সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এতে অন্যান্যের মধ্যে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এম নুরুল আলম রিজভী, ম্যানেজিং ডিরেক্টর এস আলম আশরাফুল আলম এবং পরিচালক এম মাহবুবুল আলম সহ সংশ্লিষ্টরা। চুরি যাওয়ার 10 ঘন্টার মধ্যেই উবার চালক শাহানাজ আক্তারের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গেল মঙ্গলবার বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে এই নারীর
জীবিকার মাধ্যম স্কুটিটি প্রতারণা করে হাতিয়ে নিয়েছিল জুবাইদুল ইসলাম জনি নামে এক যুবক। নারায়ণগঞ্জ থেকে বিশেষ অভিযানের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বুধবার তার হাতে স্কুটিটি তুলে দেন। সংবাদ শেষ করব সরিষা ফুল থেকে মধু সংগ্রহের খবর দিয়ে। সিরাজগঞ্জ জেলায় এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে, আর এই সরিষা ফুল থেকে মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সুকান্ত সেনের তথ্যচিত্রে জানাচ্ছেন মুনিয়া মুশতারি। সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু হলুদের সমারোহ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, সেই সাথে মৌমাছিদের গুনগুন শব্দে মুখরিত হচ্ছে চারদিক। আর এই সরিষার ক্ষেতের পাশে বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মৌচাষীরা এখন ব্যস্ত সরিষার ফুল থেকে মধু সংগ্রহে। আমরা যেভাবে খরচ করে মধু আহরণ করি সেই মূল্য আমরা পাই না, আর আমরা যদি সরাসরি বিক্রি করতে যাই সরাসরি আমরা বিক্রি করতে পারি না। জেলায় এবছর সর্বাধিক প্রায় 20,000 মৌবাক্স স্থাপন করা হয়েছে। প্রতিদিনই সরিষার ফুল থেকে সংগ্রহ করা হচ্ছে মধু, আর এই মধু পার্শ্ববর্তী ভারতের বিভিন্ন কোম্পানি সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা সংগ্রহ করছেন। আমরা সরকারের কাছে চাই যে মধু রিফাইন করার যে মূলত একটা মেশিন, যে আমরা ন্যায্য মূল্যের জন্য সেই জিনিসটা দিয়ে আমরা যেন রিফাইন করে আমরা মধুটা যেন বিক্রি করতে পারি। সারা দেশের মধ্যে এবছর সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ মধু উৎপাদন হওয়ার আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। সারা বাংলাদেশের ভিতরে আমরা আশা করি যে এইবার আমরা সবচেয়ে বেশি মধু উৎপাদন করতে পারবো এবং আমাদের সিরাজগঞ্জ জেলায় মধু উৎপাদনে প্রথম স্থান অধিকার করবে। তবে মধু সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের সঠিক ব্যবস্থা না থাকায় কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না মৌচাষীরা। মধুর বাজারজাতকরণ সহ মৌচাষীদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুনিয়া মুশতারি, RTV। শেষ করছি সন্ধ্যার সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আদালতের নির্দেশে কেটে গেল ঢাকা উত্তর সিটি নির্বাচনের বাধা। মার্চে উপজেলা নির্বাচনের সাথে ডিএনসিসির ভোট গ্রহণের ইঙ্গিত সিইসির। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে ফখরুলের পদত্যাগ করা উচিত মন্তব্য কাদেরের। সরকার পতন ঘটাতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপি মহাসচিবের। জুলহাস তনয় হত্যার প্রধান আসামি ফখরুল 3 দিনের রিমান্ডে। পুলিশ বলছে গ্রেফতারকৃত ফখরুল আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সদস্য। এবং শেষ পর্যন্ত আটকে গেল ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়ার পথ। 230 ভোটের ব্যবধানে নাকচ থেরেসা মেয়ের আনা ব্রেক্সিট চুক্তি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTVর সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্য স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।